ওকে, তাহলে আমাদের আজকের কাজ হচ্ছে বেসিক্যালি লাস্ট ক্লাসটার কন্টিনিউয়েশন। আমি ইন্টেনশনালি লাস্ট ক্লাসটায় একটা পার্টিকুলার জায়গায় গিয়ে থেমে গেছিলাম, নাহলে ব্যাপারটা একটু হেভি হয়ে যেত। তো যে পোর্শনটা আমি কালকে করিনি, সেই পোর্শনটা আজকে আমরা করব। আজকে আমাদের প্রথম যে জিনিসটা জানার, আহ, সেটা গ্রুপ থিওরির আরেকটা ইম্পর্ট্যান্ট জায়গা। সেই জায়গাটাকে আমরা বলে থাকি দ্য আইডিয়া অফ এ কোসেট। ওকে, কো কো ওয়ার্কার, কোঅপারেশন, মানে এমন একটা সেট হুইচ ইজ বেসিক্যালি এ কাইন্ড অফ এ সহকারী সেট, মানে যে একসাথে কাজ করে। তাহলে কোসেট কে আমরা ডিফাইন করব কিভাবে? আমি উদাহরণও দেবো, আস্তে আস্তে দেখো। আমি কোসেটকে ডিফাইন করব যে যদি কোনো একটা গ্রুপ আমার কাছে থাকে, so if within a group ধরা যাক গ্রুপটার নাম ক্যাপিটাল জি, আমরা যদি খুঁজে বার করতে পারি একটা সাব গ্রুপকে, তাহলে উই সিঙ্গল আউট এ সাব গ্রুপ। কালকের ক্লাসের শেষ দিকে এসে সাব গ্রুপের মানে বলেছি। ওকে, ধরা যাক সেই সাব গ্রুপটার নাম ক্যাপিটাল এইচ, যাতে এলিমেন্টস গুলো আছে উইথ দ্য এলিমেন্টস কারা কারা, সে H1, H2 অ্যান্ড সো অন করে সাম HK অবধি, অ্যান্ড অ্যান্ড ইফ এরকম যদি কতগুলো এলিমেন্ট থাকে, কোথায় আমি বলছি, ধরো যে এলিমেন্টগুলোকে K1, K2 অ্যান্ড সো অন করে, এই এলিমেন্টগুলো কোথায় আছে? বি দ্য আদার এলিমেন্টস অফ দ্য গ্রুপ জি, বি দ্য আদার এলিমেন্টস অফ দ্য গ্রুপ জি which does not belong to H, which does not belong to H। তার মানে কে এলিমেন্ট গুলো H এর একদম বাইরে। তাহলে কি বলবো? দেন দ্য সেট অফ এলিমেন্ট, দেন দ্য সেট অফ এলিমেন্ট, কোন এলিমেন্ট গুলো? K1 into H, K2 into H and so on, যারা নাকি সকলকেই জি এর ভেতর থাকতে হবে। সো which must all, সকলকে কোথায়? বিলং টু জি, অ্যাকর্ডিং টু দ্য প্রোডাক্ট ল বা কম্বিনেশন ল, যেভাবেই বলো। ওকে, is called is called the left coset cut of the subgroup of the subgroup
ওকে, সিচুয়েশনটা অনেকটা এরকম। ভাবো যে আই হ্যাভ এ গ্রুপ, সে দিস ইজ মাই গ্রুপ। সো দিস গ্রুপ হ্যাজ মেনি এলিমেন্টস। এইবার এই যে মেনি এলিমেন্টস আছে ইন দিস গ্রুপ, সো দিস ইজ মাই গ্রুপ জি। ধরা যাক এই গ্রুপটার মধ্যে দেয়ার আর সার্টেন এলিমেন্টস, তাদের আমি নাম দিলাম সামথিং লাইক H1, H2, H3 অ্যান্ড সো অন করে, যারা এই ধরো এই জায়গাটুকু নিয়ে which form a subgroup. Okay, so this portion represents my subgroup H. ঠিক আছে, তাহলে এই যে সাবগ্রুপটা, এই সাবগ্রুপের বাইরেও কিছু এলিমেন্ট পড়ে আছে। সে দোজ এলিমেন্টস আর ক্যাপিটাল K1, কোথাও একটা ক্যাপিটাল K2 আছে, কোথাও একটা ক্যাপিটাল K3 আছে অ্যান্ড সো অন। তাহলে লক্ষ্য করো এই K1, K2, K3 এই এলিমেন্টগুলো জি এর এলিমেন্ট, কিন্তু দে আর নট এ পার্ট অফ দ্য সাবগ্রুপ H। এইবার আমি করলাম কি, আমি যদি এই প্রোডাক্টটা দেখি, কোন প্রোডাক্ট, একটা প্রোডাক্টকে দিয়ে উদাহরণ দিই, ধরো আমি K1H এই প্রোডাক্টটা দেখলাম। সো হোয়াট ডাজ K1H মিন? K1H means that I am multiplying any one of the elements belonging to G but not belonging to H with all the elements of H. এই মাল্টিপ্লিকেশনটা আমি কিরকম ভাবে করছি? এই মাল্টিপ্লিকেশনটা আমি করছি লেফট সাইড থেকে। দ্যাট মিনস আমি K1 কে মাল্টিপ্লাই করছি উইথ দ্য সেট, বিকজ H ইজ এ সাবগ্রুপ, সো ইট ইজ আ সেট। সেই সেটে কারা মেম্বার? H1, H2, some H3 and so on করে some Hk অবধি মনে করো these are the members. ওকে, এরপরেও থাকতে পারে, এরপরেও থাকতে পারে। So what do I get on the right? আমি একটা সেট পেলাম, যে সেটটার এলিমেন্ট গুলো এখন দেখতে হচ্ছে K1H1, K1H2 and so on করে some K1Hk, মনে করো এর ডান দিকেও আরো কিছু আছে। তাহলে আমি যেহেতু লেফট দিক থেকে মাল্টিপ্লাই করেছি, I call this K1H as my left coset K1H। ঠিক একই রকম ভাবে কেউ বলতে পারতো, আচ্ছা আমি কি অন্য কোনো আরেকটা এলিমেন্ট K2 দিয়ে কাজটা করতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি পারি। সো আই ক্যান ডিটারমাইন অ্যানাদার লেফট কোসেট, যেটা দেখতে কিরকম হবে? I will multiply K2 from the left with all the elements of my subgroup this to get K2H1, K2H2 and so on করে। So this will be my left coset K2H। ঠিক আছে, ঠিক যে লজিকে আমি এখানে লেফট কোসেটের কথা বললাম, তার মানে দেখো আমি কোসেটকে দুভাবে ভাবতে পারি। একটা হচ্ছে লেফট কোসেট, যেটার আমি উদাহরণ দিলাম। কেউ একটু ঘুরিয়ে উল্টো দিক থেকে ভাবতে পারে। কেউ বলতে পারে যে আচ্ছা আমি যদি এরকম একটা কাজ করতাম, আমি যদি এরকম করতাম, দ্যাট আমার সাবগ্রুপটাকে লেফটে রাখতাম, রেখে রাইট সাইড থেকে K1 দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে হোয়াট উড হ্যাভ আই অবটেইন? আমি কি অবটেইন করবো, আমি কি পাবো? তাহলে অবভিয়াসলি আমি পাবো সামথিং লাইক H1K1, H2K1 and so on করে some HKK1 and so on। আমি রাইট মাল্টিপ্লাই করে পেয়েছি। So this would have been the right coset, কি লিখবো? HK1।
ঠিক এরকম ভাবে আমি রাইট কোসেট HK2, রাইট কোসেট HK3, যতগুলো এরকম কে টাইপ অফ এলিমেন্ট আছে আমি তাদেরকে পাবো। ঠিক আছে, তাদেরকে আমি বলবো দ্যাট দিজ আর দ্য রাইট কোসেট অফ দ্য সাবগ্রুপ এইচ। তাহলে এই যে যত রকম এরকম কোসেট হওয়া সম্ভব, কত রকম এরকম কোসেট হওয়া সম্ভব, এই সাবগ্রুপের বাইরে যতগুলো এই কে টাইপ অফ এলিমেন্ট পড়ে আছে সবাইকে দিয়ে এরকম একটা করে লেফট কোসেট, একটা করে রাইট কোসেট কল্পনা করা যেতে পারে। সো তাহলে কোসেটের আইডিয়াটা ইজ নট আ সেট, মানে আমরা কোসেট কথাটা বলছি, বাট দিস ইজ অ্যাকচুয়ালি লেফট কোসেট, একাধিক আছে। ঠিক একই লজিকে দিস ইজ অ্যাকচুয়ালি রাইট কোসেট। তার মানে লেফট কোসেট অ্যান্ড রাইট কোসেট, বিকজ দেয়ার আর মেনি সাচ কে এলিমেন্টস প্রেজেন্ট। আমি সেই কারণে এদেরকে দুটো আলাদা আলাদা নাম দিলাম, একটাকে লেফট বললাম, একটাকে রাইট বললাম, ডিপেন্ডিং অন whether I multiply these elements from the left or from the right. কেন এই লেফট থেকে লেফটের মাল্টিপ্লিকেশন অ্যান্ড রাইটের মাল্টিপ্লিকেশনটা ইম্পর্টেন্ট? এই কারণে ইম্পর্টেন্ট বিকজ লক্ষ্য করো আমরা ইভেনচুয়ালি যে কাজটা করব, সেটা হচ্ছে উই উইল অ্যাপ্লাই অল অফ দিজ আইডিয়াস, এই সমস্ত কটা আইডিয়াকে আমরা কিন্তু অ্যাপ্লাই করব টু গ্রুপস which are সিমেট্রি গ্রুপস, সিমেট্রিক নয়, সিমেট্রি গ্রুপস, অর্থাৎ এমন কতগুলো গ্রুপ যে গ্রুপগুলোতে গ্রুপ এলিমেন্টস আর সিমেট্রি অপারেশন। এবার সিমেট্রি অপারেশন মানে আমি কোন অর্ডারে লিখছি। যদি আমার দুটো অপারেশন থাকে এ আর বি, তাহলে এ বি এই অর্ডারে আমি যা রেজাল্ট পাবো, বি এ এই অর্ডারে গেলে আমি অন্যরকম রেজাল্ট পাবো। তার মানে যেহেতু সিমেট্রি অপারেশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, we have to distinguish in between the left and the right hand side multiplication. ওকে, এই যে আইডিয়াগুলো গতকালকের ক্লাস থেকে আমরা বলা শুরু করেছি এবং এখন অবধি যেখানে এসে আমরা দাঁড়ালাম, এর উপর বেস করে গ্রুপ থিওরির ভেতরে দেয়ার আর সার্টেন থিওরেমস। অ্যাকচুয়ালি দেখা যায় দেয়ার আর 5 থিওরেমস। এই থিওরেমগুলো খুব গুরুত্বপূর্ণ। এই থিওরেমগুলো আমাদের সাহায্য করে টু ডেভেলপ দ্য এন্টায়ার আইডিয়া অফ গ্রুপ থিওরি অ্যান্ড টু অ্যাপ্লাই দিজ আইডিয়াস ফর দ্য পারপাস অফ কেমিস্ট্রি। একদম শুরুর দিককার ক্লাসে দেখবে আমি বলেছিলাম যে আমাদের এই গ্রুপ থিওরির আইডিয়াটা আমরা বিভিন্ন জায়গায় কেমিস্ট্রির বিভিন্ন ডোমেইনে আমরা ইউজ করি। সবচাইতে গুরুত্বপূর্ণ ডোমেইন হচ্ছে মলিকুলার স্ট্রাকচার এবং করসপন্ডিং মলিকুলার অরবিটালগুলো যখন আমরা তৈরি করি, উই অ্যাটাচ প্রত্যেকটা মলিকুলার অরবিটালের সাথে ডিপেন্ডিং অন দ্য পয়েন্ট গ্রুপ সিমেট্রি। আমি তোমাদের অলরেডি পয়েন্ট গ্রুপ সিমেট্রি কাকে বলে একটা মলিকুলের ক্ষেত্রে এবং সেই পয়েন্ট গ্রুপ সিমেট্রি কি করে বার করতে হয় তার ডিটেলসে বলেছি। তার মানে যখনই আমি কোনো একটা এরকম মলিকুলের ক্ষেত্রে তার পয়েন্ট গ্রুপ সিমেট্রি অ্যাসাইন করে ফেলেছি, বার করে ফেলেছি, তখন আমার কাছে যে মলিকুলার অরবিটাল ফর দ্যাট মলিকুল তৈরি হয়েছে, এভরি সাচ মলিকুলার অরবিটাল, বি ইট আ বন্ডিং অরবিটাল, নন বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল, হোয়াট এভার দ্য কাইন্ড অফ অরবিটাল ইট মাইট বি, সেই রকম প্রত্যেকটা অরবিটালের জন্য আমার কিন্তু একটা করে তার সাথে অ্যাসোসিয়েটেড সিমেট্রি প্রপার্টি আছে। অ্যান্ড দ্যাট সিমেট্রি প্রপার্টি ইভেনচুয়ালি ডিটারমাইন্স এ লট অফ কেমিস্ট্রি। এইটা একটা গ্রুপ থিওরির খুব ইম্পর্টেন্ট ডোমেইন অফ অ্যাপ্লিকেশন। The second most important domain of application after molecular orbital theory is spectroscopy. আমরা যে ধরনের কেমিস্ট্রি পড়ি না কেন, মানে মানে আমি যদি কেমিস্ট্রির ব্রাঞ্চগুলো দিয়ে ভাবি, আমি যে ধরনের কেমিস্ট্রি পড়ি না কেন, স্পেকট্রোস্কোপি ইজ সাচ এ টুল, এমন একটা অ্যানালিটিক্যাল টুল যে টুলটা আমরা সকলে ব্যবহার করি, মানে সব ধরনের কেমিস্ট স্পেকট্রোস্কোপিক টুল ব্যবহার করে। উইদাউট দ্য এইড অফ গ্রুপ থিওরির হেল্প ছাড়া স্পেকট্রোস্কোপি করা নিয়ারলি অসম্ভব। তো সেই কারণে এই ডোমেনগুলোর কথা মাথায় রেখে আমাদের জন্য যে থিওরেমগুলোর কথা আমি এখন বলবো, সেই সমস্ত কটা থিওরেম, আমি হয়তো আজকের ক্লাসে সবকটা থিওরেম অবভিয়াসলি কমপ্লিট করতে পারবো না, কিন্তু অল দোজ থিওরেম যেগুলোর কথা আমরা ডিসকাস করবো ইন দ্য নেক্সট 2 ক্লাসেসে, সেই সমস্ত থিওরেমগুলো আমাদের জন্য এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ। তাহলে লেট আস বিগিন উইথ
দ্য ফার্স্ট থিওরেম। আমরা প্রথমে থিওরেমটার স্টেটমেন্টটা দেব, এবং ওয়ান্স উই স্টেট দ্য থিওরেম, আমাদের স্টেটমেন্টটা দেখে আমাদের অনেক সময় মনে হতে পারে একটু অ্যাবস্ট্রাক্ট। অবভিয়াসলি অ্যাবস্ট্রাক্ট মনে হবে, বিকজ গ্রুপ থিওরি ম্যাথমেটিক্যালি ইজ আফটার অল এ পার্ট অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। কিন্তু পরে দেখবে যে ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য থিওরেম মিনস, আমি যখনই ওটার প্রমাণ দিতে যাব, আমি যখনই ওই থিওরেমটাকে প্রুভ করতে যাব, তখনই দেখবে ব্যাপারটা একটু একটু করে ক্লিয়ার হবে। তাহলে প্রথম থিওরেমের স্টেটমেন্ট কি? প্রথম থিওরেম বলে দ্যাট এভরি বাইনারি প্রোডাক্ট, বাইনারি প্রোডাক্ট কথাটার মানে প্রোডাক্ট অফ টু এন্টিটিস, দুটো এন্টিটির প্রোডাক্ট, এ বি টাইপ অফ প্রোডাক্ট। তাহলে এভরি বাইনারি প্রোডাক্ট কার? অফ এলিমেন্ট। কার এলিমেন্ট? ইন এ গ্রুপ, ইন আ গ্রুপ, ওকে, অর এ সাবগ্রুপ। সরি, এটা গ্রুপও হতে পারে, অথবা ইট ক্যান বি এ সাবগ্রুপ অলসো, অর আ সাবগ্রুপ, ওকে, occurs once, একবার, and only once, স্ট্রেস দেওয়া হলো, জোর দেওয়া হলো কথাটায়, যে আমি যদি কোনো একটা গ্রুপ অথবা সাবগ্রুপ নিই, তার যে কোনো দুটো এলিমেন্ট আমি পিক আপ করি, সেই দুটো এলিমেন্টের যদি আমি গুণফল দেখি, সেই গুণফলটা ওই পার্টিকুলার গ্রুপ অথবা সাবগ্রুপে শুধুমাত্র একবারই আসবে, একবারের বেশি আর একবারও আসবে না। সেই জন্য কথাটা স্ট্রেস দিয়ে বলা হলো ওয়ান্স অ্যান্ড অনলি ওয়ান্স। ওকে, সো উই ওয়ান্ট টু প্রুভ দিস থিওরেম। এই কথাটার, এই স্টেটমেন্টটার আমরা প্রমাণ দিতে চাই। কি করে প্রমাণ দেব? ধরা যাক আমার কাছে একটা গ্রুপ আছে, ওকে, সে এমন একটা গ্রুপ, যে গ্রুপটা আমি এইভাবে দেখি, দ্যাট ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, এবং সেই গ্রুপের এলিমেন্টগুলো হচ্ছে সামথিং লাইক G1, G2 অ্যান্ড সো অন করে সাম GM অবধি, আবার এখান থেকে গেছে টু some G of small g minus 1. So how many elements are there in this group? So there are a total of, in এটাকে include করলে, G, small g number of elements. So these are the elements which belong to this group capital G, যার অর্ডার, কালকে অর্ডার অফ আ গ্রুপ কালকে একদম ডিফাইন করেছি, আগেও বলেছি, অফ জি। ঠিক আছে, এবার ভাবো আমি একটা সিকোয়েন্স অফ প্রোডাক্ট তৈরি করলাম। কিরকম ভাবে? আমি বললাম দেন the sequence of products, the sequence কার? of products, গুণফলের। কিরকম প্রোডাক্ট? আমি শুরুতেই বলেছি এই যা যা আমি বলছি বাইনারি প্রোডাক্টের জন্য ভ্যালিড। তাহলে সিকোয়েন্স অফ প্রোডাক্ট, ধরো ই টাইমস কোনো একটা মেম্বার GM, তারপরে G1 টাইমস GM, তারপরে G2 টাইমস GM অ্যান্ড সো অন করে এক জায়গায় গিয়ে আমি পাবো GM টাইমস GM, তারপরে কোনো একটা নাম্বার মনে করো আছে GK টাইমস GM অ্যান্ড সো অন করে গিয়ে লাস্ট যে এলিমেন্টটা, অর্থাৎ G মাইনাস 1 টাইমস GM, যেখানে যেখানে this element GM also belongs to my group G। তাহলে এই যে যতগুলো প্রোডাক্ট আমি এখানে নিয়েছি, এই সমস্ত কটা প্রোডাক্ট এলিমেন্ট, এই সমস্ত কটা গুণফল বাইনারি প্রোডাক্ট, এদেরকে জিতে থাকতে হবে। তাহলে মাস্ট অলসো
must also be present কোথায়? in G. ওকে, থিওরেমটা এই কথাটাই বলছে যে আমার যদি এরকম বাইনারি প্রোডাক্ট নিই তাহলে এই রকম ধরনের কোনো একটা ঘটনা ঘটবে এবং এই প্রোডাক্টগুলো একবার জাস্ট একবারই অ্যাপিয়ার করবে ইন দ্যাট গ্রুপ। আমি এবার একটা উল্টো জিনিস ধরে নিই, থিওরেম যে কথাটা বলছে তার ঠিক উল্টো কথাটা আমি ধরে নিই। তাহলে আমি কি ধরে নেব? তাহলে সে ধরে নিই কন্ট্রারি টু দ্য থিওরেম, মানে থিওরেমের জাস্ট বিপরীত, কন্ট্রারি টু দ্য থিওরেম আমি অ্যাসিউম করছি, we assume, কি বললাম, that a product, that a product, আমি যতবার প্রোডাক্ট কথাটা লিখছি না ততবার কিন্তু মাথায় রাখবে বাইনারি প্রোডাক্ট, হ্যাঁ, that a product occurs twice, দুবার আসছে, occurs twice, that is কোনো দুটো এলিমেন্ট নাও, একটা মনে করো কে আর একটা মনে করো এম, এই প্রোডাক্টটা এর যে ভ্যালুটা ধরা যাক সেই ভ্যালুটা হচ্ছে জিএল, সে দেখা গেল জিএল ক্যান অ্যাপিয়ার ফ্রম দ্য প্রোডাক্ট অফ জিএফ অ্যান্ড জিএম অলসো, যেখানে যেখানে এই জিএফটাও আমার ওই গ্রুপেরই মেম্বার, আমি কিন্তু বাইরে থেকে আমদানি করিনি ওকে, ইট অলসো বিলংস টু জি। ঠিক আছে, তার মানে কি হলো, দেখা গেল ওই জিএল বলে এলিমেন্টটাতে দুভাবে রিচ করা যায়, হয় আমি জিএম কে জিকে এর সাথে প্রোডাক্ট করে মানে গুণ করে রিচ করতে পারি, অথবা জিএম কে জিএফ এর সাথে গুণ করেও আমি ওই একই এলিমেন্টে পৌঁছতে পারি। তার মানে দ্যাট এলিমেন্ট বা দ্যাট প্রোডাক্ট বেসিক্যালি দ্যাট রেজাল্ট অফ আ বাইনারি প্রোডাক্ট অ্যাপিয়ার্স টুয়াইস। তার মানে দিস ইজ কন্ট্রারি টু থিওরেমটা যা বলছে। বেশ, এই ঘটনাটা যদি ঘটে, এই ঘটনাটা যদি ঘটে তাহলে আমি একটা কথা খুব স্পষ্ট ভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে এই জিকে জিএম প্রোডাক্টটা আমাকে যা দেবে, এই জিএফ জিএম প্রোডাক্টটা আমাকে তাই দেবে। তার মানে দিস এসেনশিয়ালি ইমপ্লাইজ দ্যাট আমি জিকে কে কিভাবে লিখতে পারি, আমি এটাকে লিখতে পারি জিএফ টাইমস জিএম ছিল, এই জিএমটাকে যদি ডান দিকে নিয়ে গিয়ে ওপরে তুলে দিই তাহলে দ্যাট বিকামস জিএম এর ইনভার্স। এনি এলিমেন্ট এনি এলিমেন্ট মাল্টিপ্লাইড বাই ইটস ওন ইনভার্স, সে যদি দুটোই গ্রুপ মেম্বার হয়, অবভিয়াসলি এরা গ্রুপের মেম্বার, তাহলে দিস গিভস মি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। সো দিস essentially gives me gk equal to gf times the identity element of that group. So this actually implies identity element দিয়ে গুণ করা is doing nothing. So this implies that these two elements gk and gf are actually equal. এরা সেম, আমি দুজনকে আলাদা আলাদা লেভেল দিয়ে চিহ্নিত করার চেষ্টা করেছিলাম। ওকে, তাহলে এই যে আইডেন্টিটিটা আমি পেলাম যে জিকে আর জিএফ এরা সেম, তার মানে কি হলো, তার মানে আমি একই এলিমেন্টকে দুবার লিখছি। তাহলে এই যে আইডেন্টিটিটা যেটাকে আমি বক্সে রাখলাম, এইটা মিন করছে যে আমি একই এলিমেন্টকে দুবার রাখছি। তাহলে একটা গ্রুপের মধ্যে একই এলিমেন্টকে যদি আমি দুবার রাখি দুটো আলাদা আলাদা নাম দিয়ে, ইচ্ছে করে আমি তার মানে তাদের তাদের কপি তৈরি করেছি। আমি যদি একই এলিমেন্টকে দুবার দুটো আলাদা নামে যদি দেখি তাহলে বেসিক্যালি আই হ্যাভ মেড আ কপি অফ দ্যাট এলিমেন্ট। তার মানে আই হ্যাভ এফেক্টিভলি এনহান্সড অর ইনক্রিজড দ্য নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য গ্রুপ। দ্যাট মিনস আমার যে গ্রুপটার অর্ডার ছিল স্মল জি, সেই গ্রুপটার অর্ডার এই কপিটা করার ফলে, একটা এলিমেন্টকে আমি কপি করে রেখেছি,
তাহলে কপিটা করার ফলে সেই গ্রুপটার অর্ডার বিগড়ে গেছে, ওটা স্মল জি প্লাস ওয়ান হয়ে গেছে। তাহলে কি বলবো? তাহলে এক কথায় বলবো দ্য আইডেন্টিটি কোন আইডেন্টিটি? এই যে জি কে সমান সমান জি এফ, দিস আইডেন্টিটি makes the group G makes the group G of an order G of an order G, যার অরিজিনাল অর্ডার জি ছিল। তাহলে একই জিনিস তো দুবার এসছে, তাহলে আমি তো দুবার তো ধরবো না তাকে। তাহলে তো আমার ওই দুটো এন্টিটি আসলে তো একটা, তার মানে আমার অর্ডারটা এক কমাতে হবে। তাহলে তাহলে দিস আইডেন্টিটি মেক্স দ্য গ্রুপ জি অফ অ্যান অর্ডার জি লেস দেন জি, কারণ একই জিনিস দুবার আছে। তার মানে ও তো আর্টিফিশিয়ালি ওটাকে বাড়িয়ে রেখেছিল, জি প্লাস ওয়ান করে রেখেছিল, বলতে তা তো নয়, তো অ্যাকচুয়াল অর্ডার তো জি, তার মানে ওটা অ্যাকচুয়ালি জি মাইনাস ওয়ান হয়ে গেছে, হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ নট ট্রু। আমার দেখতে মনে হচ্ছিল যে ঠিক আছে, আসলে তো ঠিক নেই, কারণ দুটো দুটো একই জিনিসকে আমি দুবার কাউন্ট করছিলাম, তার মানে জি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছিল অর্ডারটা। ওকে, তার মানে সিচুয়েশন কেন, তার মানে এই গন্ডগোলটায় আমি পড়লাম, এই গন্ডগোলটা আমি পড়লাম বিকজ আমি ধরে নিয়েছিলাম যে দুবার এসছে, তাহলে দেয়ার ফোর, তাহলে হোয়াট ডু আই কনক্লুড, দেয়ার ফোর এভরি বাইনারি প্রোডাক্ট, তাহলে দেয়ার ফোর এভরি বাইনারি প্রোডাক্ট, তার কি অবস্থা হবে, মাস্ট অকার, মাস্ট অকার ওয়ান্স, একবার, অ্যান্ড অ্যান্ড অনলি ওয়ান্স। ঠিক আছে, এইবার ভাবো আমরা তো গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেখেছি, তাহলে এই যে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলের যে কোনো একটা রো, কালকেও গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল দেখিয়েছি, তাহলে গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলের যে কোনো একটা রো অর যে কোনো একটা কলামে এরা যে কোনো একটা এলিমেন্ট একবারের বেশি একাধিকবার থাকতে পারবে না, কারণ গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল ইজ এসেনশিয়ালি এ প্রোডাক্ট অফ, কিরকম প্রোডাক্ট, বাইনারি প্রোডাক্ট অফ দ্য এলিমেন্টস অফ দ্য গ্রুপ। তাহলে আমি এখানে একটা জিনিস স্পষ্ট বলে দেব, কি, ইন গ্রুপ multiplication table along any row or along any column, যে কোনো রো অথবা যে কোনো an entry, যে কোনো একটা এন্ট্রি, যে কোনো একটা ডেটা, যে কোনো একটা ভ্যালু, an entry or a value, এই ভ্যালুটা আসলে কি, which represents a binary product, which represents a binary product can appear once and only once, একবারের বেশি সে কখনোই আসতে পারে না। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এই যে যে কোনো একটা গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলে কোনো দুটো রো অথবা কোনো দুটো কলাম কখনো আইডেন্টিক্যাল হবে না। তাহলে এর একটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স দেখো, তাহলে কি বলবো,
no two rows or columns, no two rows or columns of a multiplication table can be identical, can be identical. ওকে, তার মানে কি হবে? আমি যদি যে কোনো দুটো রো অথবা যে কোনো দুটো কলামের দিকে তাকাই, পাশাপাশি হোক দূরবর্তী হোক যাই হোক, আমি দেখব যে যে এলিমেন্টগুলো ওই রো বা ওই কলামে বসে আছে, অন্য আর একটা রো অথবা কলামের সাথে তুলনা করলে দেখবো যে ওই এলিমেন্টগুলোরই একটা রিঅ্যারেঞ্জড ভার্সন, জাস্ট ওদের কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেই ভার্সনটা হচ্ছে আরেকটা রো অথবা আরেকটা কলাম। তার মানে এইভাবে বলা যেতে পারে দ্যাট দ্য গ্রুপ এলিমেন্ট এরা রিঅ্যারেঞ্জ করে, বা দে আন্ডারগো পারমিউটেশন, মানে সোজা কথায় পারমিউট করে দেমসেলস, নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করতে সাহায্য করে বা রিঅ্যারেঞ্জ করে দেমসেলস। কোনো কিভাবে? হয় রো ওয়াইজ রিঅ্যারেঞ্জমেন্ট হয় অ্যালং দ্য রোজ, এবং কলাম ওয়াইজ রিঅ্যারেঞ্জমেন্টও হতে পারে অ্যালং দ্য কলামস। ওকে, to build the multiplication table, to build the multiplication table, এই ঘটনাটাকেই আমরা এক কথায় বলে থাকি অ্যাজ দ্য রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। দেখবে আমি তোমাদের আগের একটা ক্লাসে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমের কথা বলেছি। ওকে, so basically rearrangement theorem is related to this particular theorem. তাহলে আমি থিওরেম 1 এর কনসিকোয়েন্স হিসেবে আমি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমকে দেখাতে পারি, রাইট? ওকে, বেশ। দেখো, এই যে আমরা এখানে যে থিওরেমগুলোর কথা বলছি, এই থিওরেমগুলোর একটু আগেও বললাম ইউটিলিটি আমরা অ্যাকচুয়ালি পরে যখন মানে গ্রুপ থিওরির আসল অঙ্কর ভেতরে ঢুকবো, তখন আমরা ব্যাপারটাকে আরো বেটার ওয়েতে রিয়েলাইজ করব। সো লেট আস লুক অ্যাট দ্য নেক্সট থিওরেম। সো উই হ্যাভ থিওরেম 2। থিওরেম 2 আমাদের কি বলে? থিওরেম 2 বলে এ সাবগ্রুপ H okay and any of its coset, ওই সাবগ্রুপটা এবং সেই সাবগ্রুপটার যে কোনো একটা কোসেট, ধরা যাক সেই কোসেটটাকে আমি বললাম K1H, as if it is a left coset। কি বলছি? any subgroup H and any of its coset cannot have any element in common, cannot have any element in common। ওই আগে রাখা ছবিটায় ফিরে যাও। লুক এট দিস ডায়াগ্রাম। খেয়াল করো এই ডায়াগ্রামে, এই মানে ডায়াগ্রামের একটা রিপ্রেজেন্টেশন মোটে, মনে করো আমি একটা সাবগ্রুপ নিলাম H। এই সাবগ্রুপটা
যা যা এলিমেন্ট আছে ওই H1 H2 H3 এটসেট্রা, তার সাথে এই সাবগ্রুপেরই যে কোনো আরবিট্রারি একটা কোসেট, অর্থাৎ আমি এখানে একটা লেফট কোসেট নিয়েছি K1H, এরকম কোনো এলিমেন্ট নেই যারা এই H এর সাথে ওর কোসেটের এলিমেন্টের সাথে কমন থাকবে না। আমি যেভাবে ছবি এঁকেছি বা যেভাবে এটা দেখিয়েছি এটা থাকবে না, অবভিয়াস মনে হচ্ছে দেখে। তোমাদের অবভিয়াস এই কারণে মনে হচ্ছে হয়তো বা বিকজ তোমাদের চোখের সামনে ওই ছবিটা আছে। ধরো আমার কাছে কিচ্ছু নেই, আমাকে যদি এই স্টেটমেন্টটা দিয়ে বলে ওকে ইউ হ্যাভ টু প্রুভ দিস স্টেটমেন্ট, সো হাউ ডু আই প্রসিড টু প্রুভ ইট? ওকে, আমি শুরু করব কোথা থেকে? আই উইল স্টার্ট উইথ এ সাবগ্রুপ। আমি বলবো সে আমার কাছে একটা সাবগ্রুপ আছে যার এলিমেন্টগুলো আমি লিখে দিচ্ছি H1 H2 এটসেট্রা, followed by some HK, some HL and so on করে লাস্ট কোনো একটা এলিমেন্ট আছে মনে করো H small h, be the subgroup H, ঠিক আছে? and K1H be any coset of H। আমি এখানে জাস্ট লেফট কোসেট দিয়ে বলছি, একই যা আমি এখানে বলবো সেটা রাইট কোসেটের জন্য প্রযোজ্য হবে, ঠিক আছে? তার মানে আমরা থিওরেম বলছে যে এই K1H এবং H এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না ইন কমন, থিওরেম বলছে। আমরা শুরু করব সবসময় এইরকম ধরনের কোনো থিওরেম প্রমাণ করতে গেলে ওর কন্ট্রারি বা ওর উল্টো কথাটা বলে। তাহলে we will assume say contrary to the theorem, contrary to the theorem, we assume কি assume করব? that K1 তার সাথে H এর একটা এলিমেন্ট নিলাম, ধরো H small k, this gives me say an element HL where this HL actually belongs to H। দেখো থিওরেম বলছে বিলং করার কথা নয়, আমি ধরে নিলাম জোর করে, contrary to the theorem। তাহলে therefore, সুতরাং from the fact that K1 times HK gives me HL, আমি একটা কথা খুব সিম্পল ভাবে বলতে পারি that K1 কে তাহলে? go to that diagram। K1 is one of the elements that belongs to the bigger group G but does not belong to H। H এর বাইরে, সাবগ্রুপের বাইরের একটা এলিমেন্ট। তাহলে K1 should be equal to HL times HK এর ইনভার্স। তাহলে HL আর HK এর ইনভার্স, HL হচ্ছে সাবগ্রুপ H এর একজন মেম্বার, HK ইনভার্স হচ্ছে সেও কিন্তু সাবগ্রুপ H এরই একজন মেম্বার, বিকজ প্রত্যেকটা এলিমেন্ট হ্যাজ ইটস ওন ইনভার্স ইন দ্য সাবগ্রুপ, বিকজ সাবগ্রুপ হ্যাজ অল দ্য প্রপার্টিজ অফ এ গ্রুপ। তাহলে এদের গুণফলটাও বাই ক্লোজার প্রপার্টি, এদের গুণফলটাও আমার ওই সাবগ্রুপে থাকতে বাধ্য। ধরা যাক আমি এদের গুণফলটাকে নাম দিলাম HM। তাহলে কি দাঁড়ালো? তাহলে K1 যে নাকি একটা মেম্বার ছিল সাবগ্রুপের বাইরে, সেই মেম্বারটা সাবগ্রুপ H এর ভেতরের একটা মেম্বারের সাথে সমান হয়ে গেল। কেন বললাম? বিকজ HM সাবগ্রুপের দুটো এলিমেন্টের প্রোডাক্টের সাথে সমান, তার মানে আমি একদম শিওর দ্যাট দিস HM
মাস্ট বিলং টু দিস সাবগ্রুপ এইচ। কোথা থেকে বলছি কথাটা? ক্লোজার প্রপার্টি দিয়ে বলছি। কারণ এদের গুণফল দুটো ওই এইচ সাবগ্রুপেরই এলিমেন্টের গুণফল। তাহলে দিস এই জিনিসটা আমি গ্যারান্টি দিচ্ছি কোথা থেকে? অ্যাকর্ডিং টু দ্য প্রোডাক্ট ল, বা আমি প্রোডাক্ট ল কথাটা বলাও যায়, অল্টারনেটিভলি ক্লোজার প্রপার্টি বলা হতো, রাইট? এই ক্ষেত্রে তার মানে তো আমি ওকে মেম্বার করে ফেললাম। তার মানে কি দাঁড়ালো? তাহলে K1 এবং HM সমান হওয়া মানে therefore this element K1 belongs to H। তাহলে তো গ্রুপের সাবগ্রুপের ভেতরে ঢুকে পড়লো। তাহলে সাবগ্রুপের ভেতরে যদি ঢুকে পড়ে তাহলে ও তো বেসিক্যালি কোসেট ফরমেশনের যে কন্ডিশন, সেই কোসেট ফরমেশনের কন্ডিশনটাই ভায়োলেট করলো, কারণ আমরা তো কোসেটকে ডিফাইনই করেছি এভাবে। তাহলে এই ঘটনাটা যদি ঘটে তাহলে দিস অ্যাকচুয়ালি মিনস which goes against, একদম বিপরীত কার? against the condition, against the condition। কিসের কন্ডিশন? ফর দ্য ফরমেশন অফ কোসেট, ফর দ্য ফরমেশন অফ কোসেট। তাহলে কোসেট ফরমেশনের কন্ডিশনের বিপরীতে গেল। তাহলে আমি কি কনক্লুড করব? তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে আওয়ার অ্যাজাম্পশন, আমরা যা ধরে এই অ্যানালিসিসটা করলাম, ওয়াজ রং। তাহলে কি করেছিলাম অ্যাজাম্পশন? আমরা বলেছিলাম ওই সাবগ্রুপ এইচ এর একটা মেম্বার হবে, তাহলে সেটা হবে না। তার মানে ইট এসেনশিয়ালি প্রুভস দ্য থিওরেম। ওকে, এবার লক্ষ্য করো এই ধরনের থিওরেমগুলোর যে প্রমাণ, দুটো থিওরেম দিয়ে আশা করি খানিকটা হলেও তোমরা ফিলটা পেলে যে এই ধরনের থিওরেমগুলোর প্রমাণ সবসময় উল্টো দিক থেকেই করা হয়েছে। অর্থাৎ এই ধরনের থিওরেমগুলো যদি আমাকে প্রুভ করতে হয় তাহলে আমাকে ওই সবসময় উল্টো দিকের আইডিয়াটাই নিতে হবে। অর্থাৎ আমাকে সবসময় দেখতে হবে যে যা থিওরেমে বলা আছে তার এক্স্যাক্টলি কন্ট্রারি বা বিপরীত কথাটা বলে শুরু করতে হবে, এবং আলটিমেটলি দেখাতে হবে দ্যাট ওই ব্যাপারটা যেটা আমরা ধরেছি সেটা ভুল। বেশ, তাহলে লেট আস গো টু দ্য নেক্সট থিওরেম। তাহলে আমাদের নেক্সট থিওরেম কি? আমাদের ইট উইল বি থার্ড থিওরেম। থিওরেম 3। ওকে, থিওরেম 3 কি বলছে? থার্ড থিওরেমটা কি বলছে? থার্ড থিওরেমটা কোসেট নিয়েই থিওরেম বলছে। দ্য কোসেট K1H and K2H of a subgroup H কার সাপেক্ষে? with respect to the element K1 and K2. Okay, are either identical, either
identical or completely different or completely different in having no element in common, in having no element in common। স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করো। বলছে যে আমি কোনো একটা সাবগ্রুপ নিলাম এইচ, সেই সাবগ্রুপের সাহায্যে বা সেই সাবগ্রুপের সাপেক্ষে আমি দুটো এলিমেন্ট নিলাম বিলঙ্গিং টু জি বাট নট বিলঙ্গিং টু এইচ, যাদের আমি একজনকে বললাম K1 আর একজনকে বললাম K2। আমি এই K1 এবং K2 কে ব্যবহার করে এইচ এর সাথে দুটো লেফট কোসেট তৈরি করলাম, একটা K1H একটা K2H। থিওরেমটার বক্তব্য হলো এই যে দুটো লেফট কোসেট তৈরি হলো, এই লেফট কোসেটের এলিমেন্টগুলোর দুটোই অপশন আছে। কি অপশন? হয় এই লেফট কোসেটের সমস্ত কটা লেফট কোসেট দুটোর যতগুলো এলিমেন্ট আছে এই সমস্ত কটা এলিমেন্ট হয় সবাই আলাদা অথবা সবাই সেম। হয় দে আর টোটালি আইডেন্টিক্যাল অর দে আর টোটালি ডিফারেন্ট অর দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। এরকম কখনো হবে না যে K1H এর কোনো একটা এলিমেন্টের সাথে K2H এর কোনো একটা এলিমেন্টের মিল আছে, মানে মিল মানে দে আর ইকুয়াল। বা এরকম কখনো হবে না K1H এর দুটো এলিমেন্ট আর K2H এর দুটো এলিমেন্ট সেম বা আইডেন্টিক্যাল। যদি আইডেন্টিক্যাল হতে হয় সমস্ত কটা এলিমেন্টকে আইডেন্টিক্যাল হতে হবে, যদি ডিফারেন্ট হতে হয় সমস্ত কটা এলিমেন্টকে ডিফারেন্ট হতে হবে। দেয়ার ক্যান বি নো ইন্টারমিডিয়েট থিং। ঠিক আছে? তাহলে উই হ্যাভ টু এগেইন আগের মতো করেই we have to prove this theorem. So we go on with the proof. Okay. ঠিক একই প্রিন্সিপল, থিওরেমে যা বলছে তার উল্টো ধরে নাও। তাহলে সে contrary to the theorem okay we assume কি assume করব that there is just one element in common, just one element, একটা element common, element in common। কোন এলিমেন্টটা কমন? আমি ধরে নিলাম দ্যাট K1 এই এলিমেন্টটার সাথে H সাবগ্রুপের HK এই যে প্রোডাক্টটা, এই যে এলিমেন্টটা তৈরি হলো, দিস ইজ ইকুয়াল টু K2 সাথে HL এই প্রোডাক্টটা, যেখানে both HK and HL এই দুটোই they belong to my subgroup capital H। তাতে আমার কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড K1 K2 তো বাইরের, ওই আগেকার ছবিটার কথা ভাবলেই বুঝতে পারবে ওরা যে বাইরে, there is no doubt about it। ঠিক আছে? তাহলে therefore আমরা যে ইকুয়ালিটিটা ধরে চলছি সেইটা থেকে আসি। তাহলে কি ইকুয়ালিটি ধরে চলছি? K1 HK এইটা সমান সমান K2 HL এটা। What does this imply? This means আমি K2টাকে আর K1টাকে, এই K1 K2 সংখ্যাগুলোকে একদিক করি, তাহলে আমি K2টাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে ওটা K2 ইনভার্স হয়ে এলো মাল্টিপ্লাইড বাই K1। ডান দিকে কি? ডান দিকে HL ছিল, তাহলে HKটা ইনভার্স হয়ে গেল। ঠিক আছে? এবার নোটিস করো, দিস মিনস দ্যাট দিস প্রোডাক্ট K2 ইনভার্স K1 this is equal to
এইচ এল কে আমার সাবগ্রুপের একজন মেম্বার, এইচ কে ইনভার্স কে সেও একজন সাবগ্রুপের মেম্বার, বিকজ ইট ইজ দ্য ইনভার্স অফ এইচ কে। তাহলে বোথ অফ দিজ আর মেম্বার্স বাই ক্লোজার প্রপার্টি, দেয়ার প্রোডাক্ট ইজ অলসো আ মেম্বার। তাহলে এদের প্রোডাক্টকে মনে করো আমি নাম দিলাম এইচ এম, যেখানে obviously this HM is a member of my subgroup H, so it belongs to H. Okay, what I do is এই যে লাস্ট যে ফর্মটা আমি পেয়েছি, এইটাকে আমি পুরো সাবগ্রুপের সব এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলাম ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড মানে পর থেকে, তার মানে পোস্ট মাল্টিপ্লিকেশন। তাহলে পোস্ট পোস্ট মাল্টিপ্লিকেশন কি দিয়ে? বাই এইচ, আমার সাবগ্রুপটা দিয়ে, মানে সাবগ্রুপের সমস্ত এলিমেন্ট দিয়ে আমি কি পাবো? উই গেট, লেফট হ্যান্ড সাইডে কি পেলাম? লেফট হ্যান্ড সাইডে আমার ছিল k2 ইনভার্স k1 h, this should be equal to hm times h। দেখো h কিন্তু ক্যাপিটাল এইচটা কিন্তু একটা সেট, তার মানে আমি hm সমস্ত কটা এলিমেন্ট অফ h দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে। তাহলে সমস্ত কটা এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাইড হলে ক্লোজার প্রপার্টি দিয়ে ও তো আমাকে ডান দিকে এইচই দেবে, সাবগ্রুপটাই দেবে। তাহলে দিস on the right hand side will give me the entire subgroup H. কেন দিল? because HM times H must generate all the elements of the subgroup H, all the elements of the subgroup H. ওকে, অবভিয়াসলি এরকম হতে পারে যে অরিজিনাল এইচটা যে অর্ডার অফ এলিমেন্টস যা লেখা ছিল সেই অর্ডারটা ঘেটে গেল, মানে অর্ডারটা উল্টোপাল্টা হয়ে গেল, সেটা হতে পারে। তাহলে এই কথাটাও এখানে বলে দিতে পারো, মেবি কিরকম ভাবে? in a different order of appearance, in a different order of appearance, সেটা হতে পারে। ওকে, তার মানে কি হলো, সিচুয়েশনটা কি দাঁড়ালো? তাহলে সিচুয়েশনটা এই দাঁড়ালো যে এই যে আমি ধরে নিয়ে শুরু করেছিলাম যে একটা তোমার এলিমেন্ট কমন, সেই একটা এলিমেন্ট কমন থেকে আমি কোথায় এসে পৌঁছলাম? আমি এমন একটা সিচুয়েশনে এসে পৌঁছলাম যেখানে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে দেখো, এইখান থেকে, এই জায়গাটা থেকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, দ্যাট k1h, k2 ইনভার্স আছে, তাহলে ডান দিকে নিয়ে যাও, তাহলে ইট বিকামস k2h। তাহলে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, দ্যাট মিনস k1h অ্যান্ড k2h দে বিকাম আইডেন্টিক্যাল। তার মানে আমার কনক্লুশন কি? তাহলে দেয়ারফোর আমার দাঁড়ালো যে আমি যদি এইরকম কোনো কিছু একটা ধরে নিয়ে স্টার্ট করি, তাহলে কোসেট k1h অ্যান্ড কোসেট k2h দে বিকাম সেম। তার মানে একটা এলিমেন্টকে যদি আইডেন্টিক্যাল ধরো, তাহলে কোসেট দুটোই সেম, তার মানে সব এলিমেন্ট আইডেন্টিক্যাল। তাই তো বলেছিল থিওরেমটা। তাহলে আমি কনক্লুশনটা আনবো দাস, কি কনক্লুশনটা আনবো? এইরকম একটা ঘটনা, কোন ঘটনা? দ্য ইভেন্ট ঘটনা। কিসের ওপর এই ঘটনাটা ভিত্তি করে আছে? আমাদের অ্যাজাম্পশনের ওপর, আমরা ভুল অ্যাজাম্পশন করেছিলাম। বেসড অন আওয়ার অ্যাজাম্পশন, থিওরেমটা ঠিকই বলেছিল, আমরা ভুল অ্যাজিউম করেছিলাম। তাহলে দ্য ইভেন্ট, কোন ঘটনা, কোন ইভেন্ট? অফ দ্য অকারেন্স of the occurrence of
just one common element, জাস্ট একটা কমন এলিমেন্ট থাকবে, এই ঘটনাটা কি করলো? যেটা করলো সেটা হচ্ছে মেক all the elements makes all the elements কোথায়? in coset k1h become identical to those in coset k2h। তার মানে একটা এলিমেন্ট আইডেন্টিক্যাল হওয়া মানে সবাই আইডেন্টিক্যাল হয়ে যাওয়া, তার মানে থিওরেম ইজ কারেক্ট। তাহলে লক্ষ্য করো, এই যে তিনটে থিওরেম আমরা দেখলাম, দিস থ্রি থিওরেমস এসেনশিয়ালি তাদের প্রমাণ করার পদ্ধতিটা এক। এই থিওরেমগুলো যেটা দিয়ে ক্লাস শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি। এই থিওরেমগুলোর আমি প্রমাণ মনে না রাখি, থিওরেমের এক্সাক্ট স্টেটমেন্ট মনে না রাখি, দ্য রেজাল্টস অফ দিস থিওরেমস আর ইম্পর্টেন্ট। এই থিওরেমগুলোর রেজাল্টগুলো আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কিন্তু কাজে লাগবে। ওকে।